যশোর নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৭টির ফল ঘোষণা। ব্যবধান কম হলেও শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্র শিবির প্যানেল। ওএমআরে চলছে গণনা। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। নওগাঁর মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২ মাসে হাসপাতালে লাখো রোগী, সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বয়স্করা। দীর্ঘ বিরতির পর ২২ জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও যাতায়াতে নতুন দিগন্তের আশা। এবং ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটবে আইসিসি। খবর ক্রিকইনফোর। বিসিবির দাবি এখনো কিছু জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। রাতভর নানা জটিলতার পর ওএমআর মেশিনে চলছে যশোর নির্বাচনের ভোট গণনা। এখন পর্যন্ত ৭ কেন্দ্রের ফলাফলে শীর্ষ ৩ পদে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান। বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন ফরহাদ বিন নূর। ফরহাদ, জানাবেন এখন পর্যন্ত কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে আর সবশেষ পরিস্থিতি কি দেখছেন? আমি আপনার সঙ্গে যুক্ত হবার ঠিক আগ মুহূর্তে আরও একটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে, অর্থাৎ সব মিলিয়ে ৮টি কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। এবং আমরা দেখেছি যখন ৭ম নম্বর কেন্দ্রটির ফলাফল ঘোষণা করা হয়েছিল তখন ছাত্র দল এবং ছাত্র অধিকার পরিষদের যে প্যানেল, সেই প্যানেলের যিনি ভিপি প্রার্থী তিনি খানিকটা ভোটে এগিয়ে গিয়েছিলেন। এবং এখন যখন ৮ম নম্বর কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলো তখন আবার দেখলাম যে আমরা ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি আবার এগিয়ে গেলেন। অর্থাৎ ভিপি পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে আমরা দেখছি। এবং এছাড়া সব মিলিয়ে আমরা যদি বলি যে ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য যেসব পদ রয়েছে ওর বেশিরভাগ পদেই আমরা দেখছি যে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে সেটি এগিয়ে রয়েছে। এছাড়া কয়েকটি পদ যেমন পরিবহন সম্পাদক পদ, সাহিত্য সংস্কৃতি সম্পাদক পদ, এইরকম কিছু পদে আমরা দেখছি যে ছাত্র দলের যারা সমর্থিত প্রার্থী তারা এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে আমরা দেখছি যে একটি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং আজকে এই ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয়ের আমরা জানি যে ১৬,৫০০ শিক্ষার্থী ভোটার ছিলেন এখানে। আমরা জানি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সবাই আসলে এই ভোটের দিকে মুখিয়ে রয়েছেন, সবাই আসলে ফলাফলের জন্য মুখিয়ে রয়েছেন। তারা আসলে আমরা নিশ্চয়ই অনেকেই জানতে চাচ্ছেন যে ফলাফলের কি অবস্থা এই মুহূর্তে। আমি যদি আরেকটা বিষয় বলি যে এখানে গতকাল যে চিত্রটি আমরা দেখেছিলাম যে ভোট যখন বিকেল ৩:৩০ নাগাদ শেষ হয়, তারপরে ৩:৩০ নাগাদ মূলত ভোট শেষ হয়। এরপরে এক একটি কেন্দ্রের ব্যালট পেপারগুলো ধীরে ধীরে এক এক করে এখানে নিয়ে আসা হয়। এই যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং এখান থেকে একটা পর্যায়ে গণনা শুরু করে নির্বাচন কমিশন। কিন্তু গণনা শুরুর সঙ্গে সঙ্গে আবার কোনো একটা কারণে নির্বাচন কমিশন ভোট স্থগিত করে এবং আমরা দেখেছি যে এরপরে এখানে যে ওএমআর মেশিন রয়েছে সেই ওএমআর মেশিন দুটোতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, ম্যাচিং এর সমস্যা হচ্ছিল। সে কারণে বলা হয়েছিল যে যারা ভিপি, জিএস প্রার্থী রয়েছে বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র তাদেরকে নিয়ে জরুরি মিটিংয়ে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাত ১২টার পরে সিদ্ধান্ত আসে যে প্রথম কেন্দ্রের ভোট গণনা করা হবে হাতে এবং সেটি যখন ওএমআর এর সাথে মিলে যাবে এর পরবর্তীগুলো সব ওএমআর এ ঘোষণা করা হবে। তো এখন আসলে আমরা দেখছি যে ৯ম কেন্দ্রের ফলাফলের জন্য ভোট গণনার কাজ চলছে। আমরা পরবর্তীতে আপনাকে আরো জানাবো। যশোর নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এর আগে রাতে ওএমআর মেশিনের ত্রুটি আর ম্যানুয়ালি ভোট গণনায় হেরফেরে বন্ধ থাকে মধ্যরাত পর্যন্ত। পরে প্রার্থীদের সাথে বৈঠক করে রাত ১:৩০টায় শুরু হয় আবারও গণনা। আরও জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। যশোর বছরের অপেক্ষার অবসান।
নানা নাটকীয়তা পেরিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে অধিকার আদায়ের ভোটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিনভর ভোট উৎসবে অংশ নেন মোট 11,833 জন শিক্ষার্থী, যা মোট ভোটারের প্রায় 2/3। তাই দিন শেষে ছিল ফল ঘোষণার প্রতীক্ষা। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে 6টি ওএমআর মেশিনে শুরু হয় ভোট গণনা। একই ব্যালটে 3টি পাতা দিয়ে আরও 3টি মেশিনে যাচাই করা হয় ফল। তবে যাচাইয়ে একটি ভোটের পার্থক্য ধরা পড়ায় জটিলতায় পড়ে নির্বাচন কমিশন। কারণ বুঝতে না পারায় সাময়িকভাবে স্থগিত করা হয় গণনা। উদ্ভূত পরিস্থিতিতে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ভিপি এবং জিএস ক্যান্ডিডেটরা একটু ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে যাবেন, আর সবাই আমরা এখানে থাকবো। গলদ খুঁজতে ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে জরুরি বৈঠকের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 10টার দিকে ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসে কমিশন। দীর্ঘ বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানান প্রার্থীরাই। একটা দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে একমত হই যে এখন যে ভোট গ্রহণটা হবে সেটা শুরু হবে হচ্ছে একটা মেশিন ধরে আমরা ম্যানুয়ালি এবং মেশিনে দুইভাবেই ভোট গণনার মধ্য দিয়ে অ্যাকুরেসিটা যাচাই করব, এবং যাচাই করার মধ্য দিয়ে যদি আমরা একমত হতে পারি এবং যদি একটা সঠিক ফলাফল আসে, তাহলে সেই মেশিন ধরেই পরবর্তীতে প্রত্যেকটা কেন্দ্রের ফলাফল গণনা করা হবে। মঙ্গলবার রাত পেরিয়ে সকাল হলেও শেষ হয়নি ওএমআর মেশিনের পরীক্ষা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। সরকার প্রস্তাবিত হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। তবে এই বিষয়ে বিএনপি স্পষ্ট করে কিছু না বললেও ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানিয়েছে দলটি। তবে হ্যাঁ ভোট জয়ী হওয়ায় পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন সানিম মৃধা। জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশির প্রান্ত। রক্তেরাঙা পলাশের মতো লাল হয়েছিল যার রক্তে রাজপথ। কি চেয়েছিল সেই আনাস? 24-এর একজন অকুতোভয় যোদ্ধা, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে আমাদের সন্তানরা শহীদ হয়েছিল। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন হবে, রাজনীতিতে বিদ্যমান সব পক্ষ মিলে তার রূপরেখা আঁকতে এই ফরেন সার্ভিস একাডেমির আলোচনা পর্ব ছিল দীর্ঘ। কিছু দ্বিমত তো ছিলই, কিন্তু জরাগ্রস্ত এই রাষ্ট্রকে নতুনদের স্বপ্নের কাছাকাছি পৌঁছাতে এখানেই ঐক্যমত্যে আসে মৌলিক 48টি বিষয়। এর জন্য তৈরি দলিল জুলাই সনদে লিপিবদ্ধ হয় আগামীর বাংলাদেশে আর স্বৈরাচার ফিরবে না। এই সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চকক্ষে থাকবে প্রাপ্ত ভোটের অনুপাতের সকল দল পক্ষের অংশগ্রহণ। ইচ্ছে মতো করা যাবে না সংবিধানে কাটাছেঁড়া। দুর্নীতি উপড়ে ফেলার জন্য প্রতিষ্ঠিত দুর্নীতি দমন কমিশন কাজ করবে সত্যি স্বাধীনভাবে, কারণ এই কমিশন নিয়োগে থাকবে সংসদের সকল দলের অংশগ্রহণ। দলীয় বিবেচনা নয়, মেধার ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে প্রশাসন পরিচালনাকারী কর্মকর্তাদের, কারণ সরকারি কর্ম কমিশনও হবে নির্দলীয়। একইভাবে নির্বাচন কমিশনের নিয়োগও হবে সকল দলের ঐক্যমত্যে। কিন্তু হাজারো ছাত্র জনতার লাশ, 20,000-এর বেশি আহতের রক্তে মারিয়ে আসা এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে যে গণভোট, সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি? শুরুতে গণভোট জাতীয় নির্বাচনের আগে হওয়ার ব্যাপারে জামায়াত সহ 8 দল আন্দোলন করলেও পরবর্তীতে একই দিনে জাতীয় গণভোট মেনে নেয় তারা। তবে অভিযোগ আপত্তি থাকলেও হ্যাঁ ভোটের পক্ষে জামায়াতের অবস্থান স্পষ্ট। আমরা হ্যাঁ ভোটের পক্ষে তো অবশ্যই, যেহেতু আমরা সংস্কারের পক্ষে, আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এটা জনগণের আকাঙ্ক্ষা বলেই আমরা হ্যাঁ ভোটের পক্ষে, জনগণ এটা চাই বলে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে তো হবে না। এখন যদি কিন্তু বিএনপির অবস্থান কি? তারা কি গণভোটের পক্ষে প্রচারণা চালাবে? গণভোটের ব্যাপারে সচেতনতা তো পলিটিক্যাল পার্টির দায়িত্ব না, সরকারের দায়িত্ব সেটা। জুলাই সনদের মধ্যে অনেক কিছুতে আমাদের অবজেকশন আছে, আবার অনেক কিছুতে আমরা এগ্রি করেছি। যেগুলো এগ্রি করেছি অবশ্যই সেগুলো বাস্তবায়ন করবো আমরা। দলের নির্বাচনী যে ইশতেহার আছে,
আমরা নির্বাচনী দলের যে প্রোগ্রাম আছে এগুলো জনগণকে যাচ্ছে এবং সেটা প্রচার করছি আমরা। এই বিশেষজ্ঞকে প্রশ্ন করেছিলাম, রাজনৈতিক দলগুলো আন্তরিক না হলে কি গণভোটের কাঙ্ক্ষিত ফলাফল আসা সম্ভব? সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কারের যে স্বপ্ন সেটা কতটা ঝুঁকিতে? হ্যাঁ ভোটে জয়যুক্ত হওয়াটা একটা অপরচুনিটি তৈরি করবে, কিন্তু হ্যাঁ ভোটে জয়যুক্ত হলেই যে সবকিছু একদম চেঞ্জ হয়ে যাবে তা না, তার পরবর্তীতে এটার বাস্তবায়ন। আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে আমরা আশা করছি তাদের আচার ব্যবহার, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি আছে সেইটাতে একটা পরিবর্তন হবে। যদিও সরকারিভাবে গণভোটের পক্ষে প্রচারণা চালাতে দেখা যাচ্ছে গান, তথ্যচিত্র ও ভ্রাম্যমাণ বিশেষ গাড়ির মাধ্যমে, কিন্তু এর মাধ্যমে গণভোটের গুরুত্ব কতটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে তা সময় বলে দিবে। সানি মৃধা, এখন, ঢাকা। সংসদীয় 4টি আসন নিয়ে সীমান্তবর্তী দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহ। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা 6টি। এই আসনের ভোটার 15 লাখের ওপর। নবগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই জেলার মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসছে নির্বাচন ঘিরে ঝিনাইদহের ভোটারদের খবর জানাতে যুক্ত হচ্ছেন গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন এই অঞ্চলে প্রার্থীদের কাছে ভোটারদের প্রত্যাশা কি কি, আর জনগণের সেবা সহ কাঠামোগত কি কি সমস্যা আছে আসলে এই অঞ্চলে? স্বামী, এখন আমি আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়, এবং এই জায়গাটা মল্লিকপুর বলা হয়ে থাকে। এটা বিখ্যাত এই কারণে যে এই এশিয়ার মধ্যে অন্যতম বৃহত্তম বটবৃক্ষ এই অঞ্চলে, যেটি 250 থেকে 300 বছরের পুরনো বটবৃক্ষ এই মল্লিকপুরে। এই ঝিনাইদহ 4 আসনে এই সদরের 4টি ইউনিয়ন এবং এই কালীগঞ্জ উপজেলা, এই সব কিছু মিলিয়ে ঝিনাইদহ 4 আসন। এই 4 আসনে আমি এসে সকালবেলায় দেখেছি এখানে যে চায়ের দোকানে যে আড্ডা চলছিল, সেখানে রাজনৈতিক আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলাপ চলছিল। যে জায়গায় সব থেকে বড় গুরুত্বপূর্ণ যে আলাপটি হচ্ছিল, এই 4 আসনে কিন্তু সদ্য বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান গণ অধিকার পরিষদে, তিনি কিন্তু এই আসন থেকে প্রার্থী হয়েছেন, বিএনপির মনোনীত প্রার্থী। কিন্তু এখন পর্যন্ত এই আসনে যিনি রয়েছেন, যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এবং গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির হয়ে প্রার্থী হয়েছিলেন, সাইফুল ইসলাম ফিরোজ, তিনি এই আসনে এখন পর্যন্ত তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে যদি পরবর্তীতে তিনি সরে না দাঁড়ান, তাহলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিও একজন বিদ্রোহী প্রার্থী হিসেবে এই আসন থেকে নির্বাচন করবেন। তাই এই এলাকার যারা ভোটাররা রয়েছেন তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং একই সাথে যেহেতু এই পুরো ঝিনাইদহে যে 27 জন মনোনয়নপত্র তারা জমা দিয়েছিলেন, এর মধ্যে 23 জনের মনোনয়নপত্র কিন্তু তাদের বৈধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র এই আসন থেকেই বিএনপির আরও 2 জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত একজন উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক তিনি মনোনয়নপত্র জমা দেননি, এবং মুর্শিদা তার মনোনয়নপত্র তিনি আগে প্রত্যাহার করেছিলেন। অর্থাৎ এই ঝিনাইদহ 4টি আসনের মধ্যে এই ঝিনাইদহ 4 আসনে কিন্তু সবথেকে বেশি এই যে বিএনপির যেই প্রার্থীদের মধ্যে এবং সাধারণ ভোটারদের মধ্যে যে আলোচনা, কিংবা তারা আসলে কোন পক্ষে যাবেন, কাদের হয়ে কাজ করবেন, এই বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং একই সাথে এই অঞ্চলটি যেহেতু কৃষি নির্ভর অঞ্চল, এই অঞ্চলের প্রধান ফসলই কিন্তু ধান, কিন্তু তার পাশাপাশি এই কালীগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নে কিন্তু পানের উৎপাদন হয়। অর্থাৎ এই অঞ্চলের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে, এবং পাশাপাশি এই অঞ্চলে আপনি বলছিলেন যেরকম শিক্ষিত বেকারের সমস্যা, কারণ ঝিনাইদহের এই অঞ্চলগুলোতে কিন্তু তেমন একটা শিল্পাঞ্চল গড়ে ওঠেনি, যার কারণে কিছুটা এই শিক্ষিত যে বেকার তাদের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলেছে। শাম্মী, এই ছিল আমার কাছ থেকে এখন পর্যন্ত। তবে আজকে বিকেল 4:30টায় আমাদের ভোটারের ইশতেহারে আমরা এই ঝিনাইদহ জেলার যারা রাজনীতিবিদ রয়েছেন তাদের সঙ্গে বসবো, এবং একই সাথে ভোটাররাও সেখানে থাকবেন, শুনবো তাদের কথাও। সবাইকে বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার দেখার আমন্ত্রণ রইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির 3য় দিন আজ।
এর আগে 2 দিনে নির্বাচন কমিশনে মোট 164টি আপিল দায়ের করা হয়েছে। আগারগাঁও ইসি ভবনে 10টি বুথে এসব আপিল দায়ের করা হচ্ছে। গেল 4 জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে 1842 প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 723 জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়। এদিকে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়ের শুনানি ও নিষ্পত্তির বিষয়ে ইসির এক নোটিশে বলা হয়েছে, মনোনয়নপত্র বাতিল ও গ্রহণাদেশের বিরুদ্ধে কোনো প্রার্থী বা প্রতিষ্ঠান রিটার্নিং অফিসারের আদেশে সংক্ষুব্ধ হয়ে কমিশনে আপিল করতে পারবেন। দীর্ঘ বিরতির পর 22 জানুয়ারি ফের খুলতে যাচ্ছে ঢাকা করাচি আকাশপথ। যদি টেকসইভাবে এই রুট পরিচালনা করা যায় তবে আঞ্চলিক যোগাযোগ, ব্যবসা ও যাতায়াতে এই ফ্লাইট নতুন দিগন্ত তৈরি করতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তবে সেক্ষেত্রে আসন্ন নির্বাচনের উপর এই রুটের নির্বিঘ্ন চলাচলও অনেকাংশে নির্ভর করছে। বিস্তারিত জানাচ্ছেন তানজিলা খান মিম। দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক, কম যাত্রী চাপ এবং নিরাপত্তাজনিত কারণে প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে আকাশপথের অন্যতম ব্যস্ত ঢাকা করাচি রুট ফ্লাইট। সম্প্রতি দুই দেশের বাণিজ্যিক ও কনস্যুলার আলোচনায় নতুন করে বিমান যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাওয়ায় নতুন ভাবনার দুয়ার উন্মুক্ত হয়। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে 22 জানুয়ারি ফিরছে এই রুটটি। সপ্তাহে অন্তত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলবে 2টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, দীর্ঘ 13 বছর পর এই রুটটি চালু হলে দুই দেশের যাত্রীরাই লাভবান হবে, বাড়বে দুই দেশের ব্যবসায়িক সম্পর্কের পরিধিও। একটা রুট চালু করতে গেলে অনেক কাজ থাকে, সেই কাজগুলো চলতেছে, চলমান আসছে এখন পর্যন্ত। এতদিন কোনো ফ্লাইটই ছিল না ঢাকা করাচির মধ্যে, ওই দিক থেকেও ছিল না, আমাদের এই দিক থেকেও ছিল না। তো অবশ্যই তো যদি হয় উভয় দেশই উপকৃত হবে। তবে সেক্ষেত্রে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এই রুট সচল রাখতে স্থায়ী চাহিদা, প্রতিযোগিতামূলক ভাড়া এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রয়োজন রয়েছে। প্রাথমিক আগ্রহ থাকলেও নিয়মিত যাত্রী প্রবাহ ধরে রাখতে এয়ারলাইন্সগুলোকে রুট ম্যাপ, মার্কেটিং ও ট্রানজিট কানেকশন শক্তিশালী করতে হবে। তাদের ফ্লাইট পরিচালনার জন্য কি ধরনের এয়ারক্রাফট তারা ইউজ করবে, কত প্যাসেঞ্জার হবে বা কি ধরনের প্যাসেঞ্জার হবে, সেগুলো একটু মূল্যায়ন করা, সেগুলো ভিজিট করা দরকার। এগুলো যদি মূল্যায়ন না করে যদি করা হয়, তাহলে আমরা অতীতে দেখেছি অনেক রুট শুরু করে আবার বন্ধ করে দিতে হতো। সেই রকম পরিস্থিতি কিন্তু একটা এয়ারলাইনের জন্য একটা ভালো বার্তা দেয় না। এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে কূটনীতিক সম্পর্কের ওপর নির্ভর করছে নিরবচ্ছিন্ন ঢাকা করাচি বিমান চলাচল। বিমানই ভালো বলতে পারবে তারা কেন এই সময়টাকে বেছে নিল, এই সময়টা বেছে নেওয়ার কারণ কি। তো কাজে এইটা কিন্তু যদি কমার্শিয়াল কারণকে যদি না করা হয়, জাস্টিফাই না করা হয়ে থাকে, তাহলে এটা আমার মনে হয় না খুব একটা ভালো ডিসিশন। এর আগে বছরের প্রথম দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি CAA। তানজিলা খান মিম, এখন ঢাকা। সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় 6.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, আর গোপালগঞ্জ ও মেহেরপুরে তাপমাত্রা নেমেছে 7 ডিগ্রির নিচে। মাস জুড়ে সারা দেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত প্রতিবেদনে। সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। বিভিন্ন জেলায় 10-এর নিচে তাপমাত্রা, ভোর থেকেই কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নওগাঁয় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন ধরনের সমস্যা, আমাদের চলাফেরা, ফসলের ক্ষয়ক্ষতি, হলুদ হয়ে যাচ্ছে। রাজশাহীতে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। ঘন কুয়াশার চাদরে ঢাকা নগরী, তবুও জীবিকার তাগিদে সকাল থেকে কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। চাঁপাইনবাবগঞ্জে টানা শীতের দাপটে খেটে খাওয়া দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
কাজ আপনার হচ্ছে আবার হচ্ছে না, কাজে কোথায় যাব কোনো পরিস্থিতি পাচ্ছি না, একদিন করলে 4 দিন বসে থাকতে হয়েছে। শীতের লেগে ধরেন যে হাত পা কুকুরি হয়েছে, কাজ কাম করতে পারছি না। নদীর কান্দাতে প্রচুর বাতাস এবং ঠান্ডা, খুব কষ্টদায়ক ঠান্ডা। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 6.9 ডিগ্রিতে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত দুর্ভোগ বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের, কমে গেছে যানবাহন চলাচল ও যাত্রী সংখ্যা, স্থবির হয়ে পড়েছে ছোট ব্যবসা। গোপালগঞ্জেও তাপমাত্রা 7.7 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহে সকাল ও রাতের দিকে ঘন কুয়াশায় ধীর গতিতে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কৃষি বিভাগ বলছে রবি ফসলেও শীতের নেতিবাচক প্রভাব পড়তে পারে। শীত কনকনি শীত পড়ছে, শীতে হাড় নড়ে যাচ্ছে। শীতের কারণে রাস্তাঘাটে লোকজন নাই, ব্যবসা বাণিজ্যও অনেক কম। চলতি মাস জুড়েই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, এখন। শীতের আরো খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, জানাবেন নওগাঁয় তো সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে, এর প্রভাব জনজীবনে কি পড়ছে আর ছিন্নমূল মানুষের ভোগান্তি কেমন দেখছেন? আমি আপনাকে জানিয়ে রাখি যে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 11 ডিগ্রি সেলসিয়াস এবং বলা যায় যে সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল, সূর্যের দেখা তেমন মেলেনি। তবে আজকে যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁ জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা 6.7 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আবহাওয়ার দিক যদি বলি যে এখন সূর্য উঠছে, অর্থাৎ সকাল 7টার পর থেকে সূর্যের দেখা মিলেছে, যার কারণে শীতের যে একটা তীব্রতা বা যে কষ্ট অনুভব হওয়ার কথা ছিল তেমনটি আসলে আমরা অনুভব করছি না। তবে সামান্য একটু অসুবিধা হচ্ছে এটাই যে এই বাতাস হচ্ছে, মৃদু বাতাস, এই বাতাসের কারণে একটু ঠান্ডা অনুভব হচ্ছে, তবে সূর্যের কারণে তেমনটা বোঝা যাচ্ছে না এবং জনগণের বা জনসাধারণের উপর তেমন একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। তবে সারা দিনের কথা যদি বলি যে গতকাল বিকেল থেকে, অর্থাৎ বিকেলের পর থেকে হালকা কুয়াশাচ্ছন্ন পরিবেশ শুরু হয় এবং যেই এই কুয়াশাটা পরদিন সকাল পর্যন্ত স্থায়ী থাকে এবং বলা যায় যে যেসব যানবাহন রয়েছে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় এবং বাতাসের কারণে ঠান্ডা অনুভূত হয় এবং আজ সকাল 7টার পর সূর্য ওঠার কারণে জনগণের তেমন অসুবিধা হচ্ছে না। আর ছিন্নমূল মানুষরা মূলত যেহেতু তারা পলিথিনটাকে যেমন বেঁধে ফেলে যারা বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে ঘুরে বেড়ায়, আমি দেখেছি যে চকগুড়ি এলাকায় তারা একটি বস্তি স্থাপন করে বসবাস করছেন পলিথিনের মধ্যে, যার এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বলা যায় যে তারা একটু কষ্ট অনুভব হচ্ছে, অর্থাৎ তারা পলিথিনের ঘর করে তারা অবস্থান করছে। আর সব দিক দিয়ে বিবেচনা করা যায় যে যেহেতু মৌসুমের শেষ সময় যাচ্ছে, হালকা শীত অনুভূত হচ্ছে, আগামী কয়েকদিন পর এই শীত আসলে তেমন থাকবে না, এমনটি আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে সবশেষ। শীতের খবর জানাতে নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন আব্বাস আলী। তীব্র শৈত্যপ্রবাহে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ডায়রিয়া, ফুসফুস ও শ্বাসতন্ত্রের সংক্রমণে গেল 2 মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1 লাখের বেশি রোগী। মৃত্যু হচ্ছে 48 জনের। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে বয়স্ক ও শিশুরা। এ অবস্থায় যে কোনো উপসর্গে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাসান আল মাহমুদ। 9 মাস বয়সের মাহদি রাজধানীর শিশু হাসপাতালের বেডে অক্সিজেনের নেজাল আর ক্যানুলায় বাঁধা সমস্ত চঞ্চলতা। 1 সপ্তাহ আগে জ্বরের সঙ্গে শ্বাসকষ্টে ভর্তি হয় বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় শিশু হাসপাতালে। আমরা শেরেবাংলায় ভর্তি ছিলাম, তোর জ্বর কমতে ছিল না দেখে এখানে আমাদেরকে রেফার করছিল। আর এখন জ্বর কমার পরে হঠাৎ করে আবারও জ্বর আসছে, আবার শ্বাসকষ্ট হয়েছে। প্রায় একই উপসর্গ নিয়ে এসেছেন আয়মান জিসানো। হাসপাতালের তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। এর মধ্যে ভর্তি হয়েছে প্রায় 150। তীব্র ঠান্ডায় বাড়তি সতর্কতায়ও শিশুরা আক্রান্ত হওয়ায় শঙ্কিত অভিভাবকরা। প্রায় 1 মাস ধরে অসুস্থ, তারপরে শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, এখন আবার রক্ত ইনফেকশনও ধরা পড়ছে। প্রচণ্ড ঠান্ডা, 5 দিন ভর্তি ছিল শরীয়তপুরে, তারপরে তারা বলছে কি শিশু হাসপাতালে ভর্তি করতে বলছে। এখন নিউমোনিয়া ধরা গেছে, ফুসফুসে মানে এক্সপোর্ট পড়ে গেছিল, রক্ত ইনফেকশন ছিল, এইসব নিয়ে বরিশাল থেকে এই জায়গায় আসছি।
শিশুদের মধ্যে ডায়রিয়া, সর্দি কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া আক্রান্তের সংখ্যাই বেশি। বিশেষজ্ঞরা বলছেন এসব রোগে রক্ত ও হার্টে সংক্রমণে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী জটিলতা। এই নিউমোনিয়া থেকে কিন্তু হার্ট ফেল হয়। এই নিউমোনিয়া থেকে কিন্তু যেই রোগ জীবাণুটা নিউমোনিয়া করছে সেটা কিন্তু রক্তে মিশে যেতে পারে, সেই রক্তে মিশে সমস্ত শরীরে যেতে পারে, যেটাকে বলে আমরা সেপ্টিসেমিয়া। আবার এই রোগ জীবাণুগুলি হার্টের মধ্যে গিয়েও এন্ডোকার্ডাইটিস বা হার্টের অন্যান্য রোগজনিত অবস্থার সৃষ্টি করতে পারে। কেবল রাজধানী নয়, সারা দেশের হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত ৩,০০০-এর বেশি রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। নভেম্বর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১,০০,০০০। এ সময় মৃত্যু হয়েছে ৪৮ জনের। এ অবস্থায় বাড়তি প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে হাসপাতালগুলোকে। যেগুলো ভাঙা দরজা আছে, দরজা জানলা, সেগুলো মেরামত করার জন্য এবং শীতের জন্য যে ওষুধগুলো বেশি লাগে, নেবুলাইজার সলিউশন, স্যালাইন, অ্যান্টিবায়োটিক, এগুলো আমরা বলেছি যে পর্যাপ্ত মজুদ রাখার জন্য। যে কটা বেড আছে তার অতিরিক্ত যদি বেড লাগে তাহলে রোগীদের বলেছি তার জন্য তারা এক্সট্রা বেড অ্যালোকেট করবে আর কি, এই শীতকালীন রোগের জন্য প্রত্যেক হাসপাতালে বলা আছে। ঠান্ডাজনিত রোগ মোকাবেলায় পর্যাপ্ত ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী মজুত করা হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে উত্তপ্ত ভোটের মাঠ। পিছিয়ে নেই নারীরাও। নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণ। বগুড়ার নারী ভোটাররা বলছেন সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণে অনাগ্রহের কারণ। এছাড়া নারীর উন্নয়ন, নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষা উন্নয়নে কাজ করবেন এমন নেতৃত্ব চান ভোটাররা। আরও জানাচ্ছেন মাজিদুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার মোট ৩০ লাখ ভোটারের বেশিরভাগই নারী। দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা কম থাকায় ভোট প্রদান করেন পরিবারের পুরুষ সদস্যের পরামর্শে। নারীর অগ্রযাত্রায় বাড়াতে হবে তাদের রাজনৈতিক সচেতনতা। ভোট প্রদান করতে হবে নিজ মতামতের ভিত্তিতেই, তবেই নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে জানান সচেতন নারী ভোটাররা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে নারীদের রাজনৈতিক যে সচেতনতা তৈরির যে ক্ষেত্র, সেই ক্ষেত্রটাই আসলে কখনো তৈরি হয়নি। বাংলাদেশের নাগরিকদের অধিকারগুলো কি কি, সংবিধানে আমাদের আইন কানুন কি কি, এইগুলো যদি আমরা জানতে পারি প্রথমে, তাহলে এটা হচ্ছে শিক্ষার একটা আলো আসবে। নির্বাচনে নারীদের ভোট পরিবর্তন করতে পারে সমীকরণে, তবে ভোট কেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা নারীদের ভোটে অংশগ্রহণ অনাগ্রহের কারণ বলছেন ভোটাররা। বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, হট্টগোল, মারামারি, হানাহানি এগুলো সৃষ্টি হয়, যার কারণে মূলত হচ্ছে নারীরা একটু বাইরে যেতে ভয় পায়। যারা হচ্ছে ভোটে নির্বাচিত হয় তারা ভোট শেষ হবার পরে তারা নারীদের কথা চিন্তা করে না, নারীদের কথা তারা আর ভাবে না। এই জন্যই নারীদের নিজেদের রাজনৈতিক চর্চা করা দরকার। নারীর উন্নয়নে কাজ করবেন, ভূমিকা রাখবেন নিরাপত্তা, ন্যায্য মজুরি ও নারী শিক্ষার উন্নয়নে, এমন প্রার্থী চান ভোটাররা। এছাড়া টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সব স্তরে মানুষের সমান অধিকার নিশ্চিতের দাবি তাদের। সেই হোক না কে, আমি বলি যাতে হচ্ছে অন্তত আমরা যারা নারী উদ্যোক্তা আছি তারা আমাদেরকে নিয়ে যাতে একটু চিন্তা ভাবনা করে। ভালো নেতৃত্ব একটা ভালো ব্যবসায়িক পরিবেশ সৃষ্টি করে দেয় এবং আমরা আশা করি এমন একজন নেতৃত্বকে আমরা পাবো, নেতাকে পাবো, যে নারীদের ব্যবসায়িক ক্ষেত্রে অবশ্যই সহায়ক হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া নারী ভোটার রয়েছে 15 লাখের বেশি। মাজিদুর রহমান, এখন, বগুড়া। নির্বাচনে মনোনয়ন গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম চলছে। এ নিয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আজ এখন পর্যন্ত কয়টি আপিল দায়ের করা হয়েছে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? সামনে আসলে আজ মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর নির্বাহী রিটার্নিং অফিসারদের কর্তৃক যে মনোনয়নপত্রগুলো আসলে বাতিল হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে আপিল করার কিন্তু তৃতীয় দিন, এবং গতকাল পর্যন্ত কিন্তু আমরা মোট দেখেছি 164 জন আপিল করেছেন, অর্থাৎ মোট 722 জনের বেশি প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল রিটার্নিং অফিসারদের কর্তৃক। সেই মনোনয়নপত্রগুলোই কিন্তু আজ এই
সপ্তাহব্যাপী কিন্তু তারা এই আপিলটি করতে পারছেন। তবে সেই ক্ষেত্রে আপনি জানতে চাচ্ছিলেন আজ সকাল থেকে কটি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ সকাল পর্যন্ত আসলে এই আপিল কিন্তু আমরা দেখেছি 6 থেকে বর্তমানে এখনো 7 নম্বর জন সেই আপিলটি কিন্তু করছেন, অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চলের বুথ কিন্তু নির্বাচন কমিশনে রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীর সই কিংবা তাদের নমিনি কিংবা তাদের হলফনামা, ব্যাংক ব্যালেন্স এবং তার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের সমর্থন, এ ধরনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু যাচাই বাছাইয়ের পরই রিটার্নিং অফিসার কর্তৃক কিছু মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল এবং সেই 28% মনোনয়নপত্র যেগুলো বাতিল করা হয়েছিল তার বিরুদ্ধেই কিন্তু চলছে এই আপিল। তবে আমরা সকাল থেকে কয়েকজন যারা এসেছেন প্রার্থী তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে তুচ্ছ বিষয়ে আসলে হয়তোবা তাদের স্বাক্ষরটি মেলেনি কিংবা ব্যাংকের নমিনি কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে একটি সই হয়তোবা মেলেনি, এই ধরনের বিভিন্ন তুচ্ছ কারণে অনেকগুলো মনোনয়নপত্র আসলে বাতিল হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। তবে সেই ধরনের মনোনয়নপত্র আপিলের পরবর্তীতে তারা ফিরে পাবেন বলে কিন্তু তাদের প্রত্যাশা আমরা শুনেছি। সামনে দর্শক, ইসি কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সুলতানা স্বর্ণ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের কাছে 3 থেকে 5 কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার এক এক্স বার্তায় ট্রাম্প দাবি করেন বাজার মূল্যে বিক্রি হবে এই তেল এবং এর পুরো নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের কাছে। এছাড়া প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য ব্যবহার করা হবে বলে জানান ট্রাম্প। এদিকে কোনো বিদেশি শক্তি ভেনেজুয়েলার শাসনভার পরিচালনা করবে না বলে এক টেলিভিশনে সাফ জানান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। জানান কারাকাসের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবে সরকার। এছাড়া শনিবারের মার্কিন হামলায় নিহত সৈন্যদের স্মরণে 7 দিনের শোক ঘোষণা করেন রদ্রিগেজ। কারাকাসের স্থানীয় গণমাধ্যমগুলো জানায় মার্কিন কমান্ডো অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত 57 জন। এদের মধ্যে ভেনেজুয়েলার 23 ও কিউবার 32 জন সৈন্য রয়েছে। গ্রিনল্যান্ড দখলের সম্ভাব্য উপায়গুলো নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। প্রয়োজনে আর্কটিক অঞ্চলটিতে মার্কিন সৈন্য পাঠাতে পারে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায় যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে গ্রিনল্যান্ডের দখল চায় ওয়াশিংটন। এ নিয়ে সম্ভাব্য করণীয় নির্ধারণে মার্কিন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই গ্রিনল্যান্ড দখলে তৎপর মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চলটির চারপাশ ঘিরে রেখেছে রাশিয়া ও চীনের নৌবহর। দেশগুলোর প্রভাব মোকাবিলায় গ্রিনল্যান্ডের সামরিক সক্ষমতা নেই বলেও বেশ কয়েকবার দাবি করেন ট্রাম্প। এবারে খেলার প্রসঙ্গ। আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে, অন্যথায় পয়েন্ট খোয়াতে হবে লিটন দাসদের, এমনটাই জানিয়েছে ESPN ক্রিক ইনফো। এর আগে শনিবার মুস্তাফিজকে বিসিসিআই এর নির্দেশে IPL থেকে বাদ দেওয়া হয়। এরপর রোববার নিরাপত্তা সংখ্যায় ICCর কাছে টি-20 বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর আবেদন করে বিসিবি। আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি না দিলেও ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম ESPN ক্রিক ইনফো সূত্র বলছে ভেন্যু সরিয়ে নেওয়ার জন্যই বিসিবির সেই আবেদন প্রত্যাখ্যান করে কড়া বার্তা দিয়েছে ICC। বর্তমানে ICCর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক বিসিসিআই সভাপতি ও বর্তমান ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুত্র জয় শাহ। বিশ্বকাপ ইস্যুতে শক্ত অবস্থানেই যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ICC ভারত থেকে ভেন্যু পরিবর্তনে রাজি না হলে ওয়াক ওভারের পথেই হাঁটবে বিসিবি। মঙ্গলবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। আরও জানাচ্ছেন জুবাইর আহমেদ। বিশ্বকাপের মাত্র 1 মাস আগে শুরু হয়েছে ভূরাজনৈতিক এবং ক্রিকেট মাঠের বাইরের নানা জটিলতা। ভারতে নির্ধারিত সূচি থাকলেও নিরাপত্তা ইস্যুর কারণে সেখানে যেতে রাজি না বাংলাদেশ। এই নিয়ে মেইল গিয়েছে ICC পর্যন্ত, যদিও এখনও ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা থেকে কোনো বার্তা আসেনি। তবে বিশ্বকাপের ইস্যুতে বাংলাদেশ এখন পর্যন্ত হার্ডলাইনেই থাকছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানালেন ভেন্যু পরিবর্তন না হলে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আমরা যাচ্ছি না, আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই। কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা যেগুলো বললাম এতক্ষণ, সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য।
আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি। যদিও এত কিছুর মাঝে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আইসিসি থেকে পায়নি বিসিবি। আইসিসি এটা আমাদের ক্রিকেট অভিভাবক, যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পরে আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা কি নিচ্ছি। বাংলাদেশ খেলতে না গেলে সৃষ্টি হবে জটিলতা, সেটা নষ্ট করতে পারে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক। বিসিবি পরিচালক আসিফ অবশ্য চলমান সংকটের জন্য দায় দিচ্ছেন ভারতকেই। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। যশোর নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৭টির ফল ঘোষণা। ভিপি পদে হাড্ডাহাড্ডি লড়াই। জিএসএ এগিয়ে ছাত্র শিবির। ওএমআরে চলছে গণনা। দলগুলোর আন্তরিকতায় নির্ভর করবে গণভোট ও সংস্কারের কাঙ্ক্ষিত সুফল, বলছেন বিশ্লেষকরা। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনও জরুরি। নওগাঁয় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ২ মাসে হাসপাতালে লাখো রোগী, সবচেয়ে ঝুঁকিতে শিশু ও বয়স্করা। দীর্ঘ বিরতির পর ২২ জানুয়ারি থেকে চালু হচ্ছে ঢাকা করাচি ফ্লাইট। আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও যাতায়াতে নতুন দিগন্তের আশা। এবং ভারতে বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পয়েন্ট কাটবে আইসিসি, খবর ক্লিক ইনফোর। বিসিবির দাবি এখনো কিছু জানায়নি নিয়ন্ত্রক সংস্থা। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।